আমি কোনোদিন কাউকে বলিনি এই কথাটা, কিন্তু আজ মনে হচ্ছে বুকের ভেতর চেপে রাখাই পাথরটা নামিয়ে দেওয়া দরকার, না হলে হয়তো পাগল হয়ে যাব। এই গল্প শুনে আপনারা হয়তো আমাকে মিথ্যুক বলবেন, হয়তো পাগল বলবেন, কিন্তু আমি জানি যা দেখেছি তা সত্যি, একদম সত্যি। ময়মনসিংহের উপকণ্ঠে সেই পুরনো টিচার্স ট্রেনিং কলেজের পরিত্যক্ত ভবনটা নিয়ে কত যে গল্প শুনেছি তার ইয়ত্তা নেই। লোকে বলে ওখানে নাকি ৭১-এর যুদ্ধেরও আগে এক স্কুল শিক্ষিকা অকালে প্রাণ হারিয়েছিলেন। কিভাবে মরেছিলেন তা কেউ স্পষ্ট করে বলতে পারে না। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, আবার কেউ বলে ছাত্রদের মারধরের সময় দুর্ঘটনা। স্থানীয়রা তাকে অঙ্কের দিদিমণি বলে ডাকে। নাম কারোর মনে নেই, শুধু এই উপাধিটা টিকে আছে। আমি সিফাত, তখন রক্তগরম বয়স, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ। জীবনটা ছিল সাধারণ, ক্লাস, আড্ডা, প্রেম, স্বপ্ন। ভূত প্রেত এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমার এক দূর সম্পর্কের বোন ওই কলেজের নতুন হোস্টেলে থাকত। মাঝে মাঝে ওর সাথে দেখা করতে যেতাম। একদিনও আমাকে বলল, ভাইয়া, এখানে একটা পুরনো ভবন আছে, প্রতি অমাবস্যার রাতে ওখান থেকে নাকি ধারাপাঠ পড়ার শব্দ আসে, সবাই ভয় পায়। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কি সব বোকা বোকা কথা, ২১ শতকে এসেও তোরা এসব বিশ্বাস করিস? কিন্তু ও জোর দিয়ে বলল, না ভাইয়া, সত্যি, আমি নিজে শুনেছি, দূর থেকে, খুব পরিষ্কার, ২-১-কে ২, ২-২গুণে ৪, এভাবে নামতা পড়ার শব্দ। আমার বন্ধু রাকিবও ছিল আমার মতোই বেপরোয়া, যুক্তিবাদী। আমরা ঠিক করলাম এই অন্ধবিশ্বাসের মুখোশ আমরা খুলে দেব। ভূতের নামে যারা মানুষকে ভয় দেখায় তাদের ধলে দেব। সেদিন ছিল ভ্যাপসা গরমের এক রাত, জুনের শেষ সপ্তাহ। আকাশে মেঘের আনাগোনা, বাতাসে ঝড়ের আভাস। আমরা দুজন একটা বাইকে করে রওনা দিলাম শহরের একদম শেষ প্রান্তে থাকা সেই রহস্যময় কলেজের দিকে। রাস্তায় মানুষজন কম, দোকানপাট বন্ধ, শুধু রাস্তার বাতিগুলো মাছির মতো জ্বলছে। রাস্তার দুপাশে বড় বড় রেনফ্রি গাছগুলো যেন অন্ধকারের দানব হয়ে দাঁড়িয়েছিল। কলেজের গেটের সামনে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন রাত ঠিক ১:৩০। জরাজীর্ণ লোহার গেটটা পার হওয়ার সময় একটা অদ্ভুত শিরশিরানি অনুভব করলাম মেরুদণ্ড দিয়ে। একটা ঠান্ডা অনুভূতি, যেন কেউ বরফ ছুঁইয়ে দিল পিঠে। ভবনটা ছিল ব্রিটিশ আমলের, মোটা দেওয়াল, খিলানওয়ালা জানলা আর লতানো গাছে ঢাকা। দেওয়ালের রং উঠে গেছে, জানলার কাঁচ ভাঙা, ছাদের কিছু অংশ ধসে পড়েছে, যেন শত বছরের অভিশাপ জমে আছে এই দেওয়ালে। ধুকশুকনো পাতার ওপর আমাদের পায়ের শব্দ যেন পুরো চত্বরে প্রতিধ্বনিত হচ্ছিল। রাকিবের হাতে ছিল একটা শক্তিশালী ফ্ল্যাশলাইট, কিন্তু সেই আলো যেন ওই জমাট অন্ধকারকে ভেদ করতে পারছিল না। অন্ধকারটা ছিল ঘন, কালো, প্রায় কঠিন। আমরা ভবনের পিছনের দিক দিয়ে একটা ভাঙা জানলা গলিয়ে ভিতরে ঢুকলাম। জানলার কাঠামোটা এত পুরনো ছিল যে হাত দিতেই ভেঙে পড়ার উপক্রম ছিল। ভিতরে ঢোকা মাত্রই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। পুরনো কাগজ, ধুলো আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের সেই চেনা কিন্তু অস্বস্তিকর গন্ধ। আর তার সাথে আরেকটা গন্ধ, যেটা আমি চিনতে পারছিলাম না। পচা কিসের গন্ধ। করিডোর দিয়ে যখন হাঁটছি, আমাদের নিঃশ্বাসের শব্দও যেন কামানের গোলার মতো শোনাচ্ছিল। ভবনটার ভিতরের পরিবেশটা ছিল একদম আলাদা। বাইরের বাতাসের লেশমাত্র সেখানে নেই, যেন আমরা এক অদ্ভুত বদ্ধ জগতের ভিতর ঢুকে পড়েছি, একটা সমাধির ভিতর। জংধরা দরজা ঠেলতেই বিশ্রী শব্দ হলো। আমাদের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। আমরা করিডোর দিয়ে এগোচ্ছিলাম। লক্ষ্য ছিল দোতলার সেই ঘরটি যেখান থেকে নাকি আওয়াজ আসে। মেঝেতে পড়ে আছে ভাঙা আসবাবপত্র, বইয়ের ছেঁড়া পাতা, পুরনো নোটিশ বোর্ড। দেওয়ালে এখনও ঝুলছে বিবর্ণ হয়ে যাওয়া ছবি, স্কুলের প্রাক্তন প্রিন্সিপালদের, শিক্ষকদের। সবার চোখ যেন আমাদের অনুসরণ করছে। হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক যা একটু আগেও বাইরে থেকে ভেসে আসছিল, সেটাও থেমে গেল, একদম নিস্তব্ধ। ঠিক তখনই ওপরতলার একটা কামরা থেকে খুব ক্ষীণ কিন্তু ছন্দবদ্ধ আওয়াজ ভেসে এলো। ২-১-কে ২, ২-২গুণে ৪, ৩-২গুণে ৬। কেউ সুর করে নামতা পড়ছে, একটানা, মনোযোগ দিয়ে। রাকিবের হাতটা আমার কাঁধে শক্ত হয়ে চেপে বসল। ওর হাতের তালু ঘামছে, আমি অনুভব করতে পারলাম। শুনতে পাচ্ছিস? ও ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো চোর বা ভব ঘুরে আমাদের ভয় দেখানোর জন্য এসব করছে, হয়তো রেকর্ডিং বাজাচ্ছে। কিন্তু গলার স্বরটা ছিল একদম অন্যরকম, খুব তীক্ষ্ণ, যান্ত্রিক,
তাতে কোনো প্রাণের স্পন্দন ছিল না, কোনো আবেগ ছিল না, শুধু একটানা একঘেয়ে নামতা। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। কাঠের সিঁড়ি, প্রতিটি ধাপ আমাদের ওজনের নিচে গোঙানি দিচ্ছিল। ক্যাচ ক্যাচ, যেন ধাপগুলো জীবন্ত, যেন তারা আমাদের সতর্ক করছে, ফিরে যাও, এখনো সময় আছে, এখানে এসো না। সেই নির্দিষ্ট রুমটার সামনে পৌঁছতেই বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় যেন অনেক নিচে নেমে গেল। আমাদের মুখ দিয়ে ভাপ বেরোতে শুরু করল। জুন মাসে, গরমের রাতে, যখন বাইরে তাপমাত্রা 30 ডিগ্রির ওপর। সেই নিস্তব্ধতার মধ্যে নামতা পড়ার শব্দটা এখন একদম স্পষ্ট, যেন কেউ ঠিক আমাদের কানের কাছে দাঁড়িয়ে কথা বলছে। আমি সাহস সঞ্চয় করে রুমের পাল্লাটা ধাক্কা দিলাম। হাত কাঁপছিল, কিন্তু আমি নিজেকে বললাম, তুমি যুক্তিবাদী, তুমি ভয় পাবে না। ভেতরটা একদম খালি, কয়েকটা ভাঙা বেঞ্চ আর এক কোণে একটা মাকড়সার জালে ঢাকা কাঠের ব্ল্যাকবোর্ড ছাড়া সেখানে কিছুই ছিল না। মেঝেতে ধুলোর পুরু স্তর, কোথাও কোনো পায়ের ছাপ নেই। রাকিব টর্চটা চারিদিকে ঘোরালো। কোনো মানুষ নেই, কোনো স্পিকারের চিহ্ন নেই, কিচ্ছু নেই। আমি হাসার চেষ্টা করে বললাম, দেখলি, কিছুই নেই, এসবই মনের ভুল, হয়তো বাতাসের শব্দ। কিন্তু কথা শেষ করার আগেই ঘরটার ভেতর একটা প্রচণ্ড কষিয়ে চড় মারার শব্দ হলো। চপাত! এত জোরে যে আমার কানে ঝনঝন করে উঠল, যেন কোনো ছাত্রকে পূর্ণ শক্তি দিয়ে শাসন করা হয়েছে। সাথে সাথে শুরু হলো অনেকগুলো শিশুর কান্নার আওয়াজ। তারা যেন যন্ত্রণায় ফুপিয়ে কাঁদছে ওই শূন্য ঘরের কোণগুলো থেকে। যখন আমরা পালানোর কথা ভাবছি, তখনই দেখলাম দেওয়ালের সেই পুরনো ব্ল্যাকবোর্ডের উপর একটা সাদা চক নিজে থেকেই নড়াচড়া শুরু করল। খসখস করে লেখা ফুটতে শুরু করল। ওরা আমাকে পড়াতে দেয়নি, ওরা বলেছিল মেয়েরা শিক্ষক হতে পারে না, ওরা আমাকে মেরে ফেলেছে, এখন আমি তোমাদের পড়াবো। সেই মুহূর্তেই চকের শব্দটা তীব্র হয়ে উঠল, আর সেই নামতা পড়ার নারী কণ্ঠটা আর্তনাদে পরিণত হলো। চিৎকার, কান্না, রাগ সব মিশে একাকার। আমি আর রাকিব পাগলের মতো দৌড়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়িতে হোঁচট খেলাম, প্রায় পড়ে যাচ্ছিলাম। করিডর দিয়ে দৌড়ানোর সময় মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাদের ধাওয়া করছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। দ্রুত নিঃশ্বাস নিতে নিতে যখন কলেজের খোলা মাঠে এসে দাঁড়ালাম, আমি হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছিলাম। বুকটা ফেটে যাচ্ছে, হার্ট অ্যাটাক হবে মনে হচ্ছিল। কিন্তু যখন মাথা তুলে পাশে তাকালাম, দেখলাম রাকিব সেখানে নেই। রাকিব, রাকিব! আমি ওর নাম ধরে চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো উত্তর নেই। হঠাৎ অপরের দিকে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। দোতলার সেই অভিশপ্ত জানলা দিয়ে দেখা যাচ্ছে রাকিব দাঁড়িয়ে আছে। ও পাগলের মতো জানলার কাঁচ পিটছে আর কাঁদছে। ওর মুখ বিকৃত হয়ে গেছে আতঙ্কে, কিন্তু বাইরের দিকে কোনো শব্দ আসছে না, যেন ও কাঁচের বাক্সে বন্দী। বন্ধুত্ব আর ভয়ের লড়াইয়ে বন্ধুত্বেরই জয় হলো। আমি আবার ওই নরকের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিলাম। রাকিবকে আমি ফেলে যেতে পারবো না। টর্চটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন শুধু মোবাইলের ম্লান আলোয় এগোচ্ছি। করিডোরে পৌঁছতেই মনে হলো চারপাশের দেওয়ালগুলো আমার উপর ভেঙে পড়বে। দেওয়াল যেন নড়ছে, কাছে আসছে। আবার সেই নামতা পড়ার সুর শুরু হয়েছে, কিন্তু এবার সেটা আগের চেয়েও দ্রুত, পাগলের মতো দ্রুত। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আমি যখন সেই ক্লাসরুমে পৌঁছলাম, যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রাকিব মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে। ওর চোখগুলো ভয়ের ঠিক করে বেরিয়ে আসছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ওর সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়া মূর্তি। সেই মূর্তিটার গায়ে ছিল একটা জীর্ণ সাদা শাড়ি। আলুথালু চুল হাঁটু পর্যন্ত নেমে গেছে। ওর হাতটা ছিল একদম ফ্যাকাশে, আর আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন হাড়ের আঙুল। সেই তথাকথিত দিদিমণি রাকিবের মাথার ওপর একটা কাঠের রুলার নিয়ে দাঁড়িয়েছিল, যেন শাস্তি দিতে প্রস্তুত। আমি যখন রাকিব বলে চিৎকার দিলাম, সেই মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। ওর কোনো নাক বা ঠোঁট ছিল না, শুধু সাদা ফ্যাকাশে চামড়ায় ঢাকা একটা কঙ্কালসার চেহারা, আর চোখের জায়গায় ছিল গভীর অন্ধকার গর্ত, যেন সেই গর্তে তাকালে আত্মা চুষে নেবে। সে হাসল, কোনো শব্দ ছাড়াই সে যেন আমার আত্মার ভেতরে ঢুকে অট্টহাসি দিল। আমি সেই হাসি শুনতে পেলাম আমার মাথার ভেতর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথাটা ঘুরে উঠল।
পা দুটো জড়িয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় পায়ে পা জড়িয়ে আমি গুড়িয়ে নিচে পড়ে গেলাম। মাথায় আঘাত লাগল। অন্ধকারে তলিয়ে যাওয়ার আগে আমি শুধু শুনেছিলাম সেই মহিলার কণ্ঠে একটানা নামতা পড়ার শব্দ আর রাকিবের অমানসিক চিৎকার। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি রাকিবের মেসে শুয়ে আছি। সকালে রোদের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে, উজ্জ্বল, স্বাভাবিক। আমার মাথায় ব্যান্ডেজ করা, মাথায় প্রচণ্ড ব্যথা। রাকিব আমার পাশে বসেছিল, কিন্তু ওর চোখের কোণে গাঢ় কালি পড়ে গেছে, যেন কয়েক রাত ঘুমায়নি। ও আমাকে যা বলল তা শুনে আমার সারা শরীর আজও শিউরে ওঠে। ও দাবি করল ও নাকি ভবনের বাইরেই দাঁড়িয়েছিল পুরোটা সময়। ও দেখেছিল আমি নাকি দোতলার জানলায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসছিলাম আর নিজের মনেই নামতা পড়ছিলাম। আমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ও বন্ধুদের ডেকে নিয়ে এসে আমাকে সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছে, একা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি রাকিবকে ওই জানলায় কাঁদতে দেখেছিলাম। আমি ওকে বাঁচাতে ভেতরে গিয়েছিলাম। তাহলে কে সত্যি বলছে? ওই রাতে ভবনের ভেতরে আসলে কে ছিল আর কে বাইরে? আমরা কি দুজনেই ভেতরে গিয়েছিলাম, নাকি কেউই যায়নি? রাকিবের কথা অনুযায়ী ও নাকি ভবনের ভেতরে পাই দেয়নি, ভয় পেয়ে বাইরেই দাঁড়িয়েছিল। অথচ আমার পোশাকে এখনও সেই পুরনো ব্ল্যাকবোর্ডের চকের ধুলো লেগে আছে, আমার জুতোর তলায় সেই ঘরের মেঝের ধুলো। কয়েকদিন পর রাকিব হঠাৎ করে হোস্টেল ছেড়ে বাড়ি চলে যায়। তারপর থেকে ও কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। ওর নম্বরে ফোন করলে বন্ধ পাই, মেসেজের উত্তর দেয় না। ওর বাড়িতে খোঁজ নিয়ে শুনলাম ও নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখনও সারাদিন একটা কোণে বসে নামতা পড়ে, একটানা, থামে না। আজও আমি একা থাকলে বা অন্ধকার ঘরে বসে থাকলে মনে হয় ঘরের কোনো এক কোণ থেকে কেউ ফিসফিস করে বলছে, 2 × 2, 2 × 4। সেই শিক্ষিকার আত্মা আজও হয়তো কাউকে খুঁজছে তার অসম্পূর্ণ ক্লাস শেষ করার জন্য। শহরের ওই জীর্ণ ভবনটা এখন চারপাশের নতুন দালানের ভিড়ে হারিয়ে গেছে, কিন্তু তার ভেতরের অন্ধকারটা বোধহয় আগের মতোই জীবন্ত। আর আমি এখনও জানি না সেই রাতে আসলে কি হয়েছিল। আমি কি সত্যি ভেতরে গিয়েছিলাম, নাকি বাইরেই ছিলাম? আমার স্মৃতি কি সত্যি, নাকি ওই ভবন আমার মাথায় ভুয়ো স্মৃতি ঢুকিয়ে দিয়েছে?